থাকবো, ভোট কেন্দ্রে থাকবো। ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ শক্ত। As Tariq Rahman makes his stump speech in Kolabagan, his words echo through the lanes of Dhanmondi, where voters are not just listening but weighing this moment against years of political upheaval. Hello and welcome to The Field. I am Devdatta and we are here in Dhaka. Right behind me you can see the burnt ashes of what once used to be Sheikh Hasina's house, and beside that is Dhanmondi 32, the site of violence post the August uprising, post the transition that happened in Bangladesh. Bangladeshis are now going to elections. 200 meters away from me there was a massive rally by the BNP where Tariq Rahman talked about his election promises, what he would do if he comes to power in Bangladesh. Today we are here in Dhanmondi 32, the site of violence, the site of former Prime Minister Sheikh Hasina's house. This is where Mujibur Rahman's house was. This is where the museum was, which was burned to ashes. We go around, speak to people to understand what their aspirations are. What kind of a Bangladesh do they envision and who are they going to vote? Stay tuned as we bring you more reports from the ground. This is Devdatta for The Field. আমার নাম মনি। আমরা তারেক ভাইকেই চাই, ঠিক আছে। তারেক ভাই যেভাবে দেশটাকে বাঁচাইছে সেভাবে আমরা চাই, তা উন্নতিতেই জানি দেশটা জানি চলে। আমরা তারেক ভাইকেই চাই। তারেক ভাই যে এতদিন দেশে ছিলেন না, তাহলে এতদিন দেশে ছিল না, দেশে থাকবে কিভাবে? শেখ হাসিনা বুঝি তো তার থাকতে দেয় নাই। বুঝিকে তো অনেক ধন্যবাদ যে বুঝি দেশ ছেড়া পালাইছে আর তারেক ভাইকে আসার জন্য অনুমতি দিছে। আর কিছু বলতে চাই না। আর অন্য পার্টি এই এনসিপি ওদেরকে তোমরা আমরা ধানের শীষেই ভোট দিতে চাই, আমরা আর কোনো কিছুতে ভোট দিতে চাই না। আমরা তারেক ভাইকেই চাই। কি ধরনের তোমার আকাঙ্ক্ষা তারেক ভাই একবার ভোট দিয়ে? তারেক ভাই এখনো ভোটে জিতে নাই, কোনো এখনো খাড়ায়ও নাই। ধানের শীষ অনেকবার খাড়াইছে, হাইরা গেছে, এবার চাই। আর যদি জামাত জেতে? জামাত জিতলে হেরা আমার পক্ষে। আমরা নামাজ পড়ি, আমরা মুসলমান। তো জামাত জিতলেও ভালো, বিএনপি জিতলেও ভালো। তারেক ভাই জিতলেও ভালো, জামাত জিতলেও ভালো। কিন্তু আওয়ামী লীগ যে ভোট দিতে পারছে না সেটা নিয়ে? হ্যাঁ, আগে ভোট দিব আমরা। হেরা তো খেতা পালিছিল, এমনিই পলাইছে। আর কেমনে হইব? আর আওয়ামী লীগের এখন এখানে কেউই নেই আর না। তো তোমরা বিএনপি কেই ভোট দেবে? হ্যাঁ, আমরা সবাই মিলে বিএনপির এই ভোট দিব। ধানের শীষে চাই, তারেক ভাইয়েরই চাই। এবার তারেক ভাই যে পক্ষে আছে আমরা সেই পক্ষে আছি। আর তারপর তোমার কি মনে হয় যে ভোট দেওয়ার পর, ইলেকশনের পর দেশের কি অবস্থা হবে যখন তারেক ভাই যখন সরকারের আসবে তখন আমরা জানি এখন যেভাবে সহযোগিতা করতেছে আরো বেশি করবে। তুমি কি চাও? আমি চাই তারেক। না সে তো বুঝলাম, তুমি দেশে কি কি ধরনের মানে আমি বিকাশ চাই? চাও? গরিব দুঃখিনী যারা আছে তাদেরকে সাহায্য করা হোক, যারা প্রতিবন্ধী অন্ধ মানুষ যারা আছে তারেক ভাই তাদের পাশে তারা The 60-year-old son of former Prime Minister Khaleda Zia, who died last December, frames the election as a reckoning. আমি আলিয়া খাতুন বলছি। আমি চাই সুন্দর একটা বাংলাদেশ হোক, যে বাংলাদেশের জন্য আমাদের জাতীয় নেত্রী আমাদের খালেদা জিয়া মারা গেছেন, তাও তিনি দেশ ছাড়ি যান নাই। আজকে আমি এই পিঠাসের বাড়ি দেখতে আসছি, খুব খুশি করি যে আমি কখনো বিএনপি পিরিয়ডে ঘরে। Sheikh Hasina's Awami League has been barred from contesting the February 12th election. There is a lot of resentment and anger towards the party. আমি চাই বাংলাদেশটা সুন্দরভাবে উঠুক, সুন্দরভাবে চলুক। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়ে গেছে, তবু দেশ ছেড়ে পালাই যায়নি। আমরা তার জন্য কৃতজ্ঞতা, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই পিছাসের জন্য আমরা ঘরে শুতে পারিনি কোনো এক সময়। এই জন্য ওর বাড়িটা আমরা দেখতে আসছি। আচ্ছা, আপনারা এই বাড়িটা দেখতে এসেছেন? আমরা বাড়িটা দেখতে আসছি যে এই জালিয়াতের জন্য আমরা কোনোদিন ঘরে শুতে পারতাম না। পুলিশের অত্যাচারে মানে মানুষকে ধরে নিয়ে যায়, এসব করতে এই কারণে আমার দেখার খুব ইচ্ছা ছিল, আমি দেখতে আসছি বাড়িটা। আর এবার যে পুরো বাড়ি জ্বালিয়ে দিয়েছে, আর এবার একটা নতুন করে নির্বাচন হচ্ছে, উনি অন্যকে জ্বালিয়ে মারিছে, তো উনি তো জ্বলবেই। এটা তো বাস্তব কথা। আল্লাহ কোনোদিন ছাড় দেয়, আল্লাহ কাউকে ছেড়ে দেয় না। তো এই জন্য আমরা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি এবং চাই
যে আল্লাহর রহমতে দেশটা সুন্দরভাবে ধানের শীষেই উঠুক এবং দেশটা সুন্দরভাবে পরিচালনা হোক। হ্যাঁ, ধানের শীষকে সবাই জয়যুক্ত করুন। আমি কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া ভেড়ামারা থেকে থানা বিএনপির সভানেত্রী আলেয়া খাতুন বলছি। আমি ধরেন যে আমি তো বাংলাদেশে জামাত ইসলাম দেখছি, বিএনপি দেখছি। বিএনপির মতো কাজ কেউ করতে পারবো না, কারণ আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী সরকার তো চলে গেছে। এখন বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট, এখন বর্তমানে তারেক জিয়া বাংলাদেশে যদি কাজ উন্নয়ন করতে চায় তা তারেক জিয়ার মতো লোকই লাগবে, নাইলে হবে না। কারণ তারেক জিয়াকে ভোট দিলে মানুষ শান্তি সুখে থাকতে পারবে। আর জামাতকে কেন দেবে না? জামাতের কথাবার্তার সাথে কাজের সাথে তো জামাতের মিল নাই। আর জাতীয় পার্টি তো গেছে গা, জাতীয় পার্টি তো কোনো সংখ্যাপে কোনো লোকজন নাই বাংলাদেশে। তারেকের মতো লোক এখন আর হয় না, বর্তমানে তারেকের মতো লোক হয় না। কারণ তারেক যে বাংলাদেশে ভোটে ইলেকশনে আল্লাহ রহমতে যদি ওঠে তো আপনার বাংলাদেশে ভালো কাজ হবে, আশাবাদী, সবাই আশাবাদী, খালি আমি না, সবাই আশাবাদী বাংলাদেশে। আর শেখ হাসিনার আমলে এটা কেন হতে পারেনি? শেখ হাসিনার হয় নাই একটাই কারণ, সেটা হলো শেখ হাসিনা কাজ করছে, কিন্তু কাজ করে শেষের দিকে যায় উনি যেগুলো করছে ছাত্রগুলোর সাথে এগুলো করলে তো হবে না। এই কারণে এই অবস্থা ওনার হয়েছে। এই কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা বেশি বুঝতে গেছে, এই কারণে ওনার পতন হয়েছে। আর এখন তোমার মনে হয় যে বিএনপি এসব কিছুই করবে না? না, ইনশাল্লাহ। তারেক জিয়ার আগে যে একটা ছেলে মানুষই, এখন তো তারেক জিয়া না, তারেক জিয়ার অনেক জ্ঞান হয়েছে, বুঝ হয়েছে, এবং তারেক জিয়া এখন আগের থেকে বয়স হয়েছে, ওনার একটা সবকিছুই মানে জ্ঞানের অধিকারী উনি। On the streets of Dhaka, BNP appears to have the edge. Tariq Rahman is the clear choice. Jamaat has few takers, and the National Citizens Party, born out of the student protest, almost has none. কে মনে হয় আপনার যে জনগণ নিয়ে ভালো কাজ করবেন? যে আসুক, যেই পার্টি যে পার্টি আসুক, আমরা চাই শান্তি জনগণের জন্য বা আমার দেশের জন্য। আমার দেশের যেন কোনো অবিকলনা, কোনো বাইরে যখন না ছড়ায়, কিন্তু সীমাবদ্ধভাবে আমাদের দেশের ভিতরে থাকার জন্য সবাইকে সুস্থতার ভিতরে নির্বাচন করি, পার্লামেন্টে যাইয়া জনগণের জন্য কাজ করার জন্য কিন্তু আমি আহ্বান জানাই। আর শেখ হাসিনার আমলে কি ধরনের নেতৃত্ব ছিল, যা আপনি দেখেছেন, এখন আপনি কি যা দেখছেন? না, কি হ্যাঁ, ধরনের ঠিক change আছে, দেখছেন? হ্যাঁ, ওয়েলকাম আপনাকে কথা মেয়ে করার জন্য। না, ঠিক আছে, যে যতটুকু সাধ্য ছিল, যার যতটুকু ক্যাপাসিটি সেই হিসাবে চালাইছি। এখন যে আসবে তার সাধ্য ক্যাপাসিটি হিসাবে সে চালাবে, যে যতটুকু করবে সেই ততটুকুর ফল পাবে। আমি এটাই বলি। কিন্তু তোমার কি মনে হয় যে মানে যখন তুমি লোকজনের সাথে কথা বলো বা এমনি ডিসকাশন করো, কে তোমার মনে হয় যে লোকজন চায় যে আসুক বা তার প্রতি সাপোর্ট আছে? সবাই চাইতেছে। এখানে তো আমাদের পার্টি তো ক্যান্ডিডেট দুইজন। হ্যাঁ, একজন হলো বিএনপি আর একজন হলো জামাতে ইসলাম। এখন আরো ব্যস্ত থাকবে, কাম করবে, সেটা ভোটের ভ্যালটের করবে, কম করবে এটা। আর এই যে এনসিপি পার্টি আছে, যে এই পুরো জুলাই উত্থানটা থেকে তুলে আসলো, ওদেরকে ওটাই ঠিক আছে, ওটাই ইম্পর্টেন্ট। ভুলের ভিতরে তখন তো কিন্তু আমরা ঢাকা সিটিতে ছিলাম, শুধু এলসিবি তো কিন্তু এই দেশকে মুক্ত করে না। এই দেশের রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, এই যে স্বাভাবিক মনে করেন, আমি একজন কিন্তু শ্রমিক হিসাবে কিন্তু আমিও তো ছিলাম মাঠে। আমাদের তো কোনো পাওয়ার কোনো কিছু নেই, আমরা কার জন্য করছি? দেশের জন্য করছি, আমাদের বাবুর জন্য, বাইরের জন্য করছি। এখন হেরা যদি বলেছেন তাহলে হেরা করছি, তাহলে দেশের লোকে যে আমি যদি বলি যে আমি অনেক কিছু, তাহলে এটার জবাব কে দিবে? দেওয়ার আছে? আমি নিজে যদি আমার নিজকে যদি বলি, আমি যদি কই যে না, আমরা তিনজন তো আর হয় নাই, আমরা একত্রে যখন মনে করেন দেশ স্বাধীন হলো, তখন আমার বয়স হবে 400, তখন তো যুদ্ধটা তখন আমরা দেখছি। আর এখন যারা বলতেছে তখন তো যুদ্ধ দেখে না, এরা ইতিহাস। আর আমরা সজমিনে দেখছি, ইতিহাস না। একটা মামলা, একটা কোর্টে উঠলে একটা মামলা কিন্তু মিথ্যা, সেখানে একটা হলো ঢুকাতে হবে, সত্য দিয়ে কখনো মামলা হয় না। আর এই যে 71 নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে, কেউ বলছে যে আমরা সাপোর্ট করি, কেউ বলছে যে না 2024-এ আসল মানে স্বতন্ত্রতা পাওয়া গেছে। তুমি এইসব গুলো কথাবার্তাকে কিভাবে দেখো? না, এগুলা বলতে পারে যারা এখন যেগুলা বলতেছে, তখন তাদের বাপের বিয়ে হয়নি। যুদ্ধের সময় যখন 71-এ যখন মনে করেন যে আমার বয়স তখন 7 করে আমি দেখি। এই যে এখন আরেকটা হচ্ছে যে মনে করেন দিয়ে রহমানের কথা, কিন্তু শেখ মুজিবুর রহমান, কিন্তু এখানে অবদানটা আমাদের বাংলাদেশের দুই বোনের। আপনি শেখ সাহেবকে কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না, জিয়া রহমানকে অস্বীকার করতে পারবেন। শেখ সাহেব যখন তার বছর বন্দি ছিল আগরতলা ট্রেন সময় যখন বন্দি ছিল,
কিন্তু স্বাধীনতার ঘোষক চিটাগং কিন্তু বেতারগন্ধা থেকে কিন্তু জিয়া রহমান দিয়েছে। আর এই যে আমরা একদমই মানে মুজিবুর রহমানের বাড়ির ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি, এই যে এরকম ভাবে বাড়ি টাড়ি পুরো জ্বালিয়ে দিল, তখন এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন? না, এটা তো যাহাই করছি কিন্তু অন্যায় আমি করছি কিন্তু বাড়িয়ে করে না। এখন যাদের এটা করছে কিন্তু সেটা ভালো জানো, এটা পরবর্তীতে কিন্তু তারাই কিন্তু সেটা জবাব দিতে হবে। তোমার মনে হয় যে এটা নিয়ে কোনো জবাবদেহি হবে? হবে, এটা বলবে না, এটাও একটা ইতিহাস। তো ঠিক আছে, হ্যাঁ হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু আমার অভিযোগ আছে, কিন্তু আমরা সবাই বাঙালি, যেন আমাদের দেশে যে শান্তি সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হানাহানি কাটাকাটি মারামারি না হয়। দুই দলের ভিতরে যখন আমরা ফুটবল খেলাতে যখন নামছি, একজন হারবো একজন জিতবো, কিন্তু তারপরেও কিন্তু আমরা মানুষ, আমাদের বাংলাদেশ হিসাবে যেন হানাহানি কাটাকাটি না হয়, সুষ্ঠুভাবে নির্বাচনটা যে অযোগ্য হয় যাই সুন্দর কিন্তু পার্লামেন্টে যাই কিন্তু আমাদের জনগণের জন্য কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বলি আমার। বাংলাদেশে হচ্ছে যে অরাজকতা ছিল একটা, সেটা কেটে উঠছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ চায় ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিতে। ন্যায়টা হচ্ছে নীতির পক্ষে, আর ইনসাফটা হচ্ছে ইমান অথবা মানুষের প্রতি ভালোবাসা, সেটার পক্ষে। তো আমার যেটা মনে হয়, যে সরকারে আসুক ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করলে হয়তো আমরা আমাদের বাংলাদেশটা আরো সুন্দর আগামী দেখতে পাবো। আর আওয়ামী লীগ নিয়ে আপনার কি ধারণা? মানে এবার যে ওদেরকে মানে ওদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ব্যান হয়ে গেছে, ওটা ভোটেও আসছে না, তো আপনার কি মনে হয় যে পার্টিটা কোনোদিন ফেরত আসবে? আমরা যে এই ধানমন্ডি 32-এ বসে আছি ঠিক শেখ হাসিনার বাড়ির উল্টো দিকে, পার্টি নিয়ে আপনার কি মনে হয়? আওয়ামী লীগ যে রাজনীতি করে গেছে, এই রাজনীতি প্রথম দিকে ভালো ছিল, দ্বিতীয়তে যারা তারা উইন হয়, তৃতীয়তে উইন হয়, তখন তারা দলীয় কোন্দলের কারণে বা দলীয় মানুষের কারণে আওয়ামী লীগের রাজনীতি নিরুচ্ছেস হয়ে গেছে। তো আমি মনে করি যে এখন যে নির্বাচন হচ্ছে ফেয়ার একটা নির্বাচন হবে। এই নির্বাচনে আসলে জনগণই নীতি নির্ধারণ করবে কাকে ভোট দিলে আসলে ন্যায় ইনসাফের পক্ষে ভোট আসবে এবং দেশটা ভালো চলবে। যে সরকারে আসুক, তো আমি এটাই বলবো যে ন্যায় এবং ইনসাফের পক্ষে বাংলাদেশ গড়া উচিত। এবং আওয়ামী লীগ যে রাজনীতি করে গিয়েছে, এই রাজনীতি তাদের হয়তো ভুল ছিল, তো সেই ক্ষেত্রে তারা হয়তো ক্ষমা পায়নি, সেই জন্যই তারা হয়তো এই দেশ ছেড়ে চলে গেছে। তো তারা যদি আবার ন্যায় এবং ইনসাফের পক্ষে আসে, কাজ করে আসে, তাহলে হয়তো ইনশাল্লাহ আগামী 100 বছর বলেন, আগামী 60 বছর বলেন বা আগামী 20-30 বছর বলেন, তাহলে তারা অবশ্যই ফিরতে পারবে। যদি এই সরকার ভালো কিছু করে, যে সরকার আসছেন, সামনে যে সরকার আসবেন, সে সরকার যদি ভালো কিছু করেন এবং তার দেখে যদি শিখেন যে আমরা আসলে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকলে হয়তো আমরা আবার বাংলাদেশে ফিরতে পারবো, তাহলে হয়তো তারা ফিরতে পারে। But concerns remain. In front of the newly made National Parliament, voters seem more concerned about issues such as education and rising minority violence. With a Jamaat return, they are fearful for their rights and the country's secular fabric. 72 hours are left since the elections. The parade goes around Dhaka. We are right now in front of the National Parliament side, and we speak to people on what is their understanding about the referendum. We speak to women about how they think the current government or the government that would be in place after 2 days would look at women's issues, and how much of an understanding does the formal man or a formal person in Bangladesh have about the referendum in which they are going to vote either a yes or a no. Assalamu alaikum. My name is Mohammad Fatabwala. So in this area, right now I'm in the Songshad Bhavan. I'm standing here, and I want to talk about like the election. About election, what would happen is right now is very difficulties about student, about police. When we directly enter social media, we see so many fighting, so many like everything is like complicity. You can see it, right? And there are so many fightings about the police, about student. So we can't get through it. So we need better solution. So What, according to you, is a better solution? I think we have to
come forward to get better solution. Government should also come forward it. And also, if people have the real opinion, so they can do better than us. But right now, people are really, really scared about this, and they get scared also because they don't want to involve in this point, because they don't want to harm their life. And we think if they have the perfect opinion about their thoughts, so they can share with us and they can solve these kind of problems. So I think if government should also come forward in this place, so it can be better. And about election, I think if we get fair election, I think actually person who will win, they have to win. And right now people pay some money to get like use their power about money, so it is really unfair. So we can't get a perfect man who can win this election, right? So Are you eligible to vote? I think I'm not, because I'm not in the right age of, I think if people should use their sixth sense, so you can see it, but people can't use their sixth sense. That's why there's all of these guys are scared, right? And Who do you think is going to win? honestly, my honest answer about that is Tariq Zia. Do you like him? I like him. Also, I like him. Why? Who will not like him? Can you say that? What is so likable about him as a leader? In my personal opinion, I should say it is he's a nice person. How he say words and what his personality and his body language, everything what he has is like amazing. You can see it, right? And I think in our generation we can say that he's the person who speak about truth. In other person, no one say any truth. So What about Jamaat? And what about Jamaat's leaders who are now, contesting elections after almost 13 years? They did not contest elections. Now they are back. What kind of, when you speak to your friends, when you speak to people around you, what kind of support do you see for them? What kind of support do you see for Tariq Zia? And if I were to ask you that, why would you not vote Jamaat? Why would you vote for BNP specifically? if I want to say this answer, so it would be very like controversial, but I don't want to answer this question what you give me, right? I want to skip this because I don't want to involve that kind of controversy, right? You know what I mean? So tell me something, that why do you think that the people of Bangladesh see BNP as an alternative? They do not see Jamaat as an alternative in this election. What do you think? Why do you think that is so? Actually, I'm thinking that about BNP. So we can say BNP has so many honesty what they are doing, right? And Jamaat also do. I'm not saying that Jamaat not doing anything. Jamaat also do. But the thing is, BNP is like widely right now. But the Jamaat people has like about BNP, they're really down in that point, right? So what we're gonna say that right now BNP has so many powers, but Jamaat don't have. So that's the main reason I choose BNP, right? And what about Awami League? What are the kind of changes you see in what was then the Hasina government? You have been here in Bangladesh for so long. কি ধরনের changes? What are the kind of changes you see when I would say post 5th August when she left? And after that, how do you see the condition of the country? And is there anything you would like to change or want to be changed? If I have that kind of power, I think I change the country population, and I change the country education system, because you know what, our education system is really very bad. So
if I have that much power, I can definitely change the education system. Now you guys can say there are so many examinations that we are doing in that country. So there are no fair examination. Why do you say they are not fair? Because they are doing cheating, and in the class who are really working in the class, in the examination class, they are not really serious about their job, right? And they are just using their smartphone. They don't see what the student are doing right now. They are doing just copy, that's it. And it's not fair, by the way. If the real fair examination works, they don't do any copy thing. You can say it, right? So I think if I have that much power to change that thing, I would definitely do that thing. And they don't do this. They don't have that much, I mean, they don't have that right to do this. And I definitely gonna do this and stop this thing, you know? I'm Nusrat, working for election violence and covering these election violence issues for this year election. So it's a kind of festive mode for Atmosphere. every people in our country. So the women, men, and the elderly people also take part in this kind of elections. Previously, also we've observed that violence had occurred, and different issues and different political parties actually participated on there. But the nature of violence and the nature of kind of issues that the nature of violence is kind of nowadays a bit different than the previous time. So Different as in how? as in the mob culture, nowadays we overlook that and the kind of things that the minority community is affected much more than the previous time. And the unfortunate thing is not everything is covered by the newspapers. We were expecting that this will be covered in the newspapers more than the previous period, but it is not covered like the other time. It's lesser than the other time. So the nature of violence is kind of arson and mob, what I told previously, and the killing also increased. And the other non-election violence killing also raised nowadays, issuing the election period. So this is also we are observing. As a positive person and a citizen of Bangladesh, I hope that this election people can give their honest opinion through the ballot. So it will be peaceful. It will fulfill the expectation of the people, citizen of the Bangladesh. We were expecting justice from this government regarding the minority torture issues and minority violence issues. People from the minority, they are kind of right now very much not only vulnerable, but also they're scared going to the booth as well to give their opinion. And we are thinking that in future the government who will come and take the leadership of Bangladesh, expecting that they will not repeat this incident, rather they will actually create a harmonious environment, and within this 15 months the issues that are not get justice and the people minority who don't get the justice and who were tortured, and still now it's going on. So it will be not only lesser, they will address it, respect the opinion of other religious people, and in Bangladesh they also live as a citizen of Bangladesh, their basic rights, and the new government will definitely look after it and also ensure the justice they don't get,
in this 15 months. That is, as a citizen, our expectation. That's why today we all together come here and say our opinion that this is what we want. Then there is the issue of referendum. More than 3 decades after Bangladesh last held a constitutional referendum, voters will return to the polls on 12th of February to decide not only a new parliament but also the fate of the July National Charter, a sweeping reform document endorsed by the interim administration and made after the July movement in the country. They will vote a yes or no to constitutional reforms. The last such vote, held in 1991, recorded a turnout of 35.2%, with 83.6% voting in favor of restoring parliamentary democracy. Now, as Bangladesh heads into simultaneous national elections and a referendum, which is a first in its political history, the stakes are once again constitutional. But on the streets, people remain skeptical. If you go around Dhaka and speak to people on what their expectations are of the election time, what will dedicate a view? The most of Bangladeshis, they think it's very only ordinary. Especially women that we spoke to say that they cannot change their trust in Samaj. Give us their recent narratives on women and how they intend to deal with women if this is going ahead. The NCP is somehow a race that do not know what's wrong. We are standing right now in July Uprising Memorial Museum, and anyone who has followed the shift in Bangladesh politics knows how significant this moment was. The whole reason that fresh elections are now being held on the 12th of February is because of this uprising right here. But Bangladesh's politics seems as divided as ever. Who will come and who brings the change is something that only time will tell. Stay tuned with us as we go around Dhaka and give you glimpses from the election fever that has gripped the country. This is Devdatta, reporting from Dhaka. Watch this.